পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত সহকর্মীবৃন্দ, সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আমার আজকের এই ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, তোমরা দীর্ঘদিন থেকেই আমার এই ক্লাসে মনোযোগের সাথে অংশগ্রহণ করছো, সে কারণে তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমি বরাবরের মতোই আমার পরিচয় দিয়ে আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আমি সঞ্জয় ভৌমিক, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, গৃহকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। শিক্ষার্থীবৃন্দ, গত বেশ কিছুদিন যাবৎ তোমাদের আমি স্নাতক 5 কোর্সের প্রাণীবিজ্ঞান বিষয়ের তৃতীয় পত্রের ক্লাস নিয়ে আসছি। তো আজকেও সেরূপ নেব, তবে আজকের ক্লাসটা একটু ব্যতিক্রম। আজকে তোমাদের অন্য আরেকটা পত্র অর্থাৎ চতুর্থ পত্র নিয়ে আলোচনা করার চিন্তা করেছি। তো আজকের যে পত্র তার পেপার কোড হচ্ছে 123103। তো আমরা আজকে এই পত্রটির প্রথম ক্লাসটি নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। আমাদের এই পত্রের আজকের যে বিষয়টি নিয়ে আমরা পাঠ উপস্থাপন করব তা হচ্ছে ভ্রূণতত্ত্ব, ইংরেজিতে যাকে বলা হয় এমব্রায়োলজি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পর্দায় তোমরা এই মুহূর্তে একটি ছবি দেখতে পাচ্ছ, এরপর আরও একটি ছবি দেখতে পাবে। ছবি দুটো দেখে তোমাদের একটু অনুমান করতে হবে ছবির বিষয়টি কী। শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রথম ছবিটি দেখলে, এবার দ্বিতীয় ছবিটি দেখো। আশা করি তোমরা ছবি দুটি দেখে কিছু জিনিস অন্তত চিন্তা করতে পেরেছ। ছবির যে দুটি বিষয়, সেখানে আমরা কিসের ছবি দেখেছি? তো যে দুটি বিষয় দেখলাম, এই দুটি বিষয় বা এই দুটি বস্তু যাই বলি, সৃষ্টি হওয়ার একটা প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়ার নামই বাকি। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার তাহলে উত্তরগুলো বলে দিচ্ছি। আমরা প্রথম যে ছবিটি দেখেছি তা হচ্ছে শুক্রাণুর, তোমরা বলতে পারো মানব শুক্রাণুর ছবি। আর পরের ছবিটি হচ্ছে ডিম্বাণুর, মানুষের ডিম্বাণুর ছবি। আর এদের সৃষ্টির যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াটাকে বলা হয় গ্যামেটোজেনেসিস। সহজ কথায় আমরা বলবো, আমরা শুক্রাণু এবং ডিম্বাণুর সৃষ্টির প্রক্রিয়ার কথাই বলছি। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমার আজকের পাঠের নাম হচ্ছে গ্যামেটোজেনেসিস, অর্থাৎ গ্যামেট যেভাবে সৃষ্টি হয় বা উৎপত্তি লাভ করে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পাঠ যদি মনোযোগের সাথে অনুসরণ করি, তাহলে আমরা যে জিনিসগুলো শিখতে পারবো পাঠ শেষে আমাদের অর্জন হবে, তা হচ্ছে তোমরা গ্যামেটোজেনেসিস কি তা বলতে পারবে, স্পারমাটোজেনেসিসের ধাপসমূহ ব্যাখ্যা করতে পারবে, সবশেষে স্পারমাটোজেনেসিসের সাথে আরও একটা জননকোষ আছে, যেটা স্ত্রী জননকোষ, সেটা সৃষ্টির যে প্রক্রিয়া উওজেনেসিস, এই উওজেনেসিসের পর্যায়সমূহ তোমরা বর্ণনা করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা শুরু করি। গ্যামেটোজেনেসিস কি? আমরা যারা যৌন জননক্ষম প্রাণী আছি, আমাদের জনন অঙ্গে অর্থাৎ শুক্রাশয় ও ডিম্বাশয়ে জননকোষ সৃষ্টি হয়। তাহলে সেই জননকোষ সৃষ্টির প্রক্রিয়াটাই হচ্ছে গ্যামেটোজেনেসিস। শিক্ষার্থীবৃন্দ, আমরা পরীক্ষার খাতায় যেভাবে উত্তর লিখব তা হচ্ছে, যে প্রক্রিয়ায় যৌন জননক্ষম প্রাণীর জনন অঙ্গের অর্থাৎ শুক্রাশয় ও ডিম্বাশয়ের জনন মাতৃকোষ থেকে গ্যামেট, তার মানে হচ্ছে শুক্রাণু ও ডিম্বাণু, উৎপন্ন হয়ে
নিষেক সক্ষম হয়ে ওঠে তাকে গ্যামেটোজেনেসিস বলে। একদম সংক্ষেপে যদি বলি তাহলে বিষয়টা হচ্ছে যে প্রক্রিয়ায় যৌন জননক্ষম প্রাণীর জননাঙ্গ থেকে শুক্রাণু ও ডিম্বাণু উৎপন্ন হয় এবং উৎপন্ন হয়ে তারা নিষেকের জন্য কার্যকর হয়, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে গ্যামেটোজেনেসিস। শিক্ষার্থীবৃন্দ, এই গ্যামেটোজেনেসিস আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের হয়। এর প্রথম ধরনটা হচ্ছে শুক্রাণু উৎপন্ন হওয়ার প্রক্রিয়া, যেটাকে আমরা বলবো স্পারমাটোজেনেসিস, এবং দ্বিতীয়টি হচ্ছে ডিম্বাণু উৎপন্ন হওয়ার প্রক্রিয়া, যেটাকে আমরা বলবো উওজেনেসিস। প্রিয় শিক্ষার্থী, তাহলে এবার দেখব আমরা স্পারমাটোজেনেসিস কাকে বলে। স্পারমাটোজেনেসিস হচ্ছে সে প্রক্রিয়া যে প্রক্রিয়ায় পুরুষ প্রাণীতে শুক্রাশয়ের অভ্যন্তরে যে সেমিনিফেরাস নালিকা আছে সেই নালিকায় শুক্রাণু মাতৃকোষ হতে পুংগ্যামেট বা শুক্রাণু উৎপন্ন হওয়ার প্রক্রিয়া। তাহলে আমরা বলবো যে প্রক্রিয়ায় শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকা হতে শুক্রাণু মাতৃকোষের মাধ্যমে পুংগ্যামেট বা শুক্রাণু উৎপন্ন হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে স্পারমাটোজেনেসিস। শিক্ষার্থীবৃন্দ, এই যে স্পারমাটোজেনেসিস, সেখানে শুক্রাণু তৈরি হতে গেলে তাকে কি কি ধাপ অতিক্রম করতে হয় বা পাড়ি দিতে হয়, আমরা এবার শুক্রাণু উৎপাদনের ধাপসমূহকে এক একে দেখি। আমাদের প্রক্রিয়াটির নাম হচ্ছে স্পারমাটোজেনেসিস। এর প্রথম যে পর্যায়টা তার নাম হচ্ছে সংখ্যা বৃদ্ধি পর্যায়, তারপরের পর্যায়ের নাম হচ্ছে পরিবর্ধন পর্যায়, তার পরবর্তী পর্যায়ের নাম হচ্ছে পূর্ণতা প্রাপ্তি পর্যায়, এবং সবশেষে যে পর্যায়টি তার নাম হচ্ছে স্পারমিওজেনেসিস। কেউ কেউ এটাকে রূপান্তর পর্যায়ও বলেন। এবার আমরা দেখব এই স্পারমাটোজেনেসিসে কিছু টুকিটাকি বিষয়। আমরা স্পারমাটোজেনেসিসটা কোথায় ঘটবে সেই সংগঠন অঙ্গটা হচ্ছে শুক্রাশয়। শুক্রাশয়ের কোন নালীতে ঘটবে যদি বলি সংগঠন নালী, তাহলে সেটা হবে সেমিনিফেরাস নালী বা নালিকা। কোন ধরনের কোষ এই শুক্রাণু তৈরিতে অংশগ্রহণ করবে যদি সেটা বলি, তাহলে এটাকে বলা হয় প্রাইমোরিয়াল জনন কোষ, অথবা আরেকটু সহজ করে বললে আমরা বলতে পারি জনন মাতৃকোষ। এই প্রক্রিয়ায় এই জনন মাতৃকোষ ছাড়া আরেকটা কোষ সহযোগী হিসাবে ভূমিকা পালন করে, তাকে বলা হয় শার্টলি কোষ। এরা শুক্রাণুকে পুষ্টি জুগিয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা পর্দার বাম পাশে একটা ছবি দেখতে পাচ্ছ। এটা হচ্ছে একটা পুরুষ প্রাণীর, একদম সুনির্দিষ্টভাবে বললে মানুষের শুক্রাশয়ের লম্বচ্ছেদ। তো এটা এপিডিডাইমিস। তারপর আমরা দেখতেছি টোটালটা হচ্ছে শুক্রাশয়, আর ভেতরে অনেকগুলো পেঁচানো নালিকা। এই নালিকাটাকে বলা হচ্ছে সেমিনিফেরাস নালিকা। এই নালিকার অভ্যন্তরে কিছু আবরণী কোষ রূপান্তরিত হয়ে শুক্রাণু তৈরির জন্য উদ্যোগী হয়। তারপরে আমরা যদি এটার অভ্যন্তরে আরেকটু দেখি, এই লম্বা কোষটা আমি যাকে শুক্রাণু তৈরির জন্য সহযোগী কোষ বলেছি সেটা হচ্ছে এই শার্টলি কোষ। তো আমরা পরবর্তীতে বর্ণনা আর ভালো করে দেখব। এই কোষটাকে বলা হচ্ছে জনন মাতৃকোষ। এই কোষটা হচ্ছে ডিপ্লয়েড। পরবর্তী পর্যায়ে এই কোষটা কয়েকটা বিভাজন শেষে এক পর্যায়ে সে মিওসিস বিভাজনে যাবে, আর মিওসিস বিভাজনের মাধ্যমে সে একটা হ্যাপ্লয়েড জনন কোষ তৈরি করবে। আমরা জানি মিওসিস বিভাজনে একটি ডিপ্লয়েড সেল থেকে 4টি হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন হয়। তো মিওসিসের ব্যাপারটা আরেকটু বলে রাখি। মিওসিস দুটি ধাপে হয়, মিওসিস 1 এবং মিওসিস 2। জনন কোষ সবসময় মিওসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয়। তো আমরা তাহলে বর্ণনাতে চলে যাই। আমরা যেমনটি বলেছিলাম, শুক্রাণু উৎপাদনের প্রক্রিয়াকে আমরা মোটামুটি 4 ভাগে ভাগ করব। এর প্রথম ভাগের নাম হচ্ছে সংখ্যা বৃদ্ধি পর্যায়। তো কার সংখ্যা বাড়বে? বাড়বে জনন মাতৃকোষের সংখ্যা। জনন মাতৃকোষ, যেটাকে বলা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম, এখানে প্রথমে যে কটা কোষ থাকে তারা বারবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে
তাদের সংখ্যা দ্বিগুণ থেকে দ্বিগুণ করে নেবে। এভাবে তারা তাদের সংখ্যা বাড়িয়ে নেবে। এই প্রক্রিয়ায় যে কোষগুলো উৎপন্ন হবে তাদেরকে আমরা বলবো স্পারমাটোগোনিয়া, অথবা শুধু একটাকে বলবো আমরা স্পারমাটোগোনিয়াম। এই কোষগুলো হচ্ছে ডিপ্লয়েড বা টুয়ান। এরাই হচ্ছে শুক্রাণু মাতৃকোষ। যখন এই মাইটোসিস বিভাজনটা পরবর্তী পর্যায়ে এগোবে তখন এটাকে বলা হবে পরিবর্ধন পর্যায়। পরিবর্ধন পর্যায়ে যে কোষগুলো আমরা জনন মাতৃকোষ হিসেবে পেয়েছি সেগুলো অর্থাৎ স্পারমাটোগোনিয়াম, আমি কিছুটা লম্বাটে যে কোষটা দেখিয়েছিলাম শার্টলি কোষ, সেখান থেকে পুষ্টি গ্রহণ করবে। স্বভাবতই পুষ্টি গ্রহণ করে এরা আকারে একটু বড় হবে। এই কোষগুলোকে এখন আমরা বলবো প্রাইমারি স্পারমাটোসাইট। এই প্রাইমারি স্পারমাটোসাইটের কোষগুলো ডিপ্লয়েড। শুধু প্রথম ধরনের স্পারমাটোগোনিয়ার সাথে বা গোনিয়ামের সাথে এদের তফাৎ হচ্ছে এরা একটু পুষ্টি গ্রহণ করে আকারে বড় হয়েছে। এই প্রাইমারি স্পারমাটোসাইটের নিউক্লিয়াসগুলো আকারে বড় হবে। ক্রোমোজোমগুলো হবে মিওসিস ইন্টারফেজ লক্ষণযুক্ত। শিক্ষার্থীবৃন্দ, আমরা শুক্রাণু জননের তৃতীয় পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়টির নাম হচ্ছে পূর্ণতা প্রাপ্তি পর্যায়। তো এর আগের ধাপে আমরা যে প্রাইমারি স্পারমাটোসাইটগুলো পেয়েছি তাদের এবার মিওসিস বিভাজন শুরু হবে। তো আমরা আগেই যেমনটি বলেছিলাম মিওসিস বিভাজন হয় দুটো ধাপে। প্রথমে হবে মিওসিস 1, তারপর হবে মিওসিস 2। তো মিওসিস বিভাজনের ফলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে ডিপ্লয়েড কোষগুলো হ্যাপ্লয়েড হয়ে যাবে। তো কোষগুলি যখন হ্যাপ্লয়েড হয়ে যায় তখন প্রাইমারি স্পারমাটোসাইটের এই কোষগুলোকে আমরা বলবো সেকেন্ডারি স্পারমাটোসাইট। দ্বিতীয় মিওসিস বিভাজন শেষে প্রতিটি সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে দুটি করে মোট 4টি হ্যাপ্লয়েড স্পারমাটিড গঠিত হবে। এই যে স্পারমাটিডগুলো মূলত শুক্রাণু কোষের অপরিপক্ক বা কচি বা অপরিণত রূপ। এই স্পারমাটিডকে বাংলায় কোনো লেখক শুক্র কোষাণুও বলে থাকেন। শিক্ষার্থীবৃন্দ, এই যে শুক্র কোষাণু, এই কোষগুলো মোটামুটি একটু গোলাকৃতির হবে, কিন্তু বাস্তবে শুক্রাণু কখনোই এরকম গোলাকৃতির হয় না। এই শুক্র কোষাণু বা স্পারমাটিডগুলো ব্যাপক রূপান্তর বা পরিবর্তনের মধ্য দিয়ে তারা কার্যক্ষম শুক্রাণুতে পরিণত হবে। তাহলে হ্যাপ্লয়েড হয়ে যাওয়ার পর গোলাকৃতির যে শুক্র কোষাণুগুলো এগুলো ব্যাপক পরিবর্তনের মাধ্যমে লম্বাকৃতির মস্তক বা লেজযুক্ত শুক্রাণুতে পরিণত হওয়ার যে প্রক্রিয়া এটাকে বলা হচ্ছে স্পারমিওজেনেসিস। এই স্পারমিওজেনেসিসে যে ঘটনাগুলো ঘটে আমরা এবার এক এক করে তাদের বর্ণনা দিচ্ছি। স্পারমাটিড থেকে সচল শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়াটা হচ্ছে স্পারমিওজেনেসিস। তো এক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, স্পারমাটিড নিউক্লিয়াসের তরল আরএনএ, নিউক্লিওলাস এবং প্রোটিন এই কোষ থেকে ত্যাগ হয়। তার পরবর্তীতে শুক্রাণুর একটা মস্তক গঠিত হয়। গলজি বডি, আমরা জানি কোষের একটা প্রয়োজনীয় উপাদান। এই গলজি বডি থেকে শুক্রাণু মস্তকে মাথার দিকে টুপির মতন একটা গঠন তৈরি হয়। এই জিনিসটাকে বলা হয় অ্যাক্রোজোম। আমরা ডান পাশের ছবিতে এই প্রক্রিয়াটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে স্পারমাটিড, মোটামুটি গোলাকৃতি। আস্তে আস্তে বিভিন্ন দ্রব্য সামগ্রী এখান থেকে ত্যাগ হচ্ছে। ক্রমশ আমরা দেখতে পাচ্ছি লেজের মতো একটা কিছু গজাচ্ছে এবং পরবর্তীটাতে আমরা দেখতে পাচ্ছি মাথার মতো একটা কিছু হচ্ছে এবং মাথায় টুপির মতো একটা গঠন হচ্ছে, যেটাকে আমরা বলেছি অ্যাক্রোজোম। স্পারমাটিড সেন্ট্রিওল থেকে শুক্রাণুর অক্ষীয় সূত্র এবং লেজ গঠন, এটাও এই স্পারমিওজেনেসিস পর্যায়ে ঘটে থাকে। মোটামুটি এই 4টা ধাপ অতিক্রম শেষে আমরা একটা শুক্রাণু জনন মাতৃকোষ থেকে একটা কার্যকর শুক্রাণু পেয়ে থাকি। শিক্ষার্থীবৃন্দ,
এবার আমরা আমাদের পাঠের দ্বিতীয় যে অংশ, আমরা উওজেনেসিস বা স্ত্রী জনন কোষের উৎপত্তি নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা দেখব উওজেনেসিস কি। উওজেনেসিস হচ্ছে যে প্রক্রিয়ায় স্ত্রী প্রাণীর ডিম্বাশয়ে ডিম্বাণু মাতৃকোষ থেকে ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট তৈরি হয়, সে প্রক্রিয়াকে বলা হয় উওজেনেসিস। এটাও পুরুষ জনন কোষ তৈরির প্রক্রিয়া বা স্পারমাটোজেনেসিসের মতো একটা ধারাবাহিক প্রক্রিয়া। শিক্ষার্থীবৃন্দ, আমরা আগে যেমনটি দেখেছিলাম, আমরা এখনও উওজেনেসিসের ক্ষেত্রে কি কি ধাপ আছে এবার সেটা দেখব। উওজেনেসিসের ক্ষেত্রেও এরকম 4টে ধাপ আছে। প্রথম ধাপের নাম হচ্ছে আগের মতনই সংখ্যা বৃদ্ধি পর্যায়, দ্বিতীয় ধাপের নাম হচ্ছে পরিবর্ধন পর্যায়, তৃতীয় ধাপের নাম হচ্ছে পূর্ণতা প্রাপ্তি পর্যায়, চতুর্থ ধাপের নাম হচ্ছে রূপান্তর পর্যায়। ঠিক আগেরটাতে যেমনটি বলেছিলাম, এখনও আমরা এখানে উওজেনেসিসের কিছু বেসিক নিয়ে আলোচনা করব। উওজেনেসিস বা ডিম্বাণু তৈরির প্রক্রিয়া, সেটা সংগঠন অঙ্গটা কোথায়? সেটা সংগঠিত হয় স্ত্রী প্রাণীর ডিম্বাশয়ে। কারা অংশগ্রহণ করে? অংশগ্রহণকারী কোষ হচ্ছে জনন মাতৃকোষ। তো আমরা প্রক্রিয়া শেষে প্রাপ্ত কার্যকর যে কোষটা, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ডিম্বাণু। আবার এই প্রক্রিয়ায় যেটা আমার শুক্রাণু জননে সেরকম কিছু দেখা যায়নি, কিছু কোষ উৎপন্ন হয় যারা প্রক্রিয়া শেষে এমনিতেই বিনষ্ট হয়ে যায়। এরকম কিছু কোষ আছে, এদেরকে বলা হচ্ছে পোলার বডি। আমরা এবার সেটা একটা চিত্ররূপ দেখি। এই হচ্ছে আমার সর্বপ্রথমের সে ডিপ্লয়েড জনন মাতৃকোষ, যাকে আমরা বলেছি উওগোনিয়াম বা উওগোনিয়া। এটা ডিপ্লয়েড। এরপর একটা পর্যায়ে এটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। তো বৃদ্ধিপ্রাপ্ত হয়ে তারপর তার মধ্যে মিওসিস বিভাজন সংঘটিত হয়। মিওসিস একের ফলে একটা পোলার বডি এবং একটা সেকেন্ডারি ওসাইট সৃষ্টি হয়। এই যে পোলার বডি যেটা, সেই পোলার বডি থেকে পরবর্তীতে আরও দুটো পোলার বডি সৃষ্টি হয়। আর সেকেন্ডারি ওসাইটটি শুক্রাণুর সাথে মিলন সাপেক্ষে তার পরবর্তী বিভাজন সম্পন্ন হয়, অথবা সেটা এই অবস্থায় দেহ থেকে নিষ্ক্রান্ত হয়ে যায়। তো যদি সেটা বিভাজিত হয় তবে তার একটা পোলার বডি এবং একটা উওটিড গঠিত হয়। তো প্রক্রিয়া শেষে আমরা মোট পোলার বডি পাই আগের দুটো এবং এখনকার একটা, মোট 3টে, এবং উওটিড যেটা পাই সেটাই একটু পরিবর্তনের মধ্য দিয়ে পরবর্তীতে ডিম্বাণুতে পরিণত হয়। শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে আমরা এবার ডিম্বাণু জননের ধাপগুলো দেখি। ডিম্বাণু জননের প্রথম ধাপ আগের মতনই সংখ্যা বৃদ্ধি পর্যায়। এখানে ডিম্বাশয়ের জার্মিনাল এপিথেলিয়াম বারবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে বিভাজিত হয় এবং বিভাজিত হয়ে উওগোনিয়া তৈরি করে, যেটা কিনা ডিপ্লয়েড। তো তার পরবর্তীতে এই উওগোনিয়া একটু পুষ্টি পেয়ে বর্ধিত হয়। উওগোনিয়ামে লিপিড, প্রোটিন এগুলো কুসুম আকারে জমা হয়ে উওগোনিয়ামকে আকারে বড় করে। এই অবস্থায় এই উওগোনিয়ামকে বলা হয় প্রাইমারি উওসাইট। এই প্রাইমারি উওসাইট ডিপ্লয়েড। পরবর্তীতে প্রাইমারি উওসাইট ফলিকল কোষাবৃত হয়ে প্রাইমারি ফলিকলে পরিণত হয়। নারীর বয়ঃসন্ধি কাল থেকে প্রতি মাসে কিছু প্রাইমারি ফলিকল বৃদ্ধি লাভ করে। এদের মধ্যে একটি করে পরিণত হয় এবং অন্যগুলি বিলুপ্ত হয়। পরিণত এই ফলিকলকে গ্রাফিয়ান ফলিকল বলে। কথাটা একটু খেয়াল রাখবে, এটা তোমাদের পরবর্তীতে প্রশ্ন আকারে পরীক্ষায় থাকতে পারে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে তৃতীয় ধাপ তার নাম হচ্ছে পূর্ণতা প্রাপ্তি পর্যায়। পূর্ণতা প্রাপ্তি পর্যায়ে প্রাইমারি উওসাইট বলে আমরা যেটা পেয়েছি সেটার মিওসিস বিভাজন শুরু হয়। এই মিওসিস বিভাজনের মাধ্যমে সেটা দুটি অসম আকৃতির কোষে পরিণত হয়। তো অসম আকৃতির মধ্যে যেটি বড় সেটাকে আমরা বলবো সেকেন্ডারি উওসাইট, এবং যেটি ছোট সেটাকে আমরা বলবো প্রথম পোলার বডি। প্রথম পোলার বডি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় এবং বিভাজিত হয়ে আরও দুটি পোলার বডি সৃষ্টি করে। আর যেটি সেকেন্ডারি উওসাইট সেটি ওভুলেশনে প্রায়শই নিঃসৃত হয়। যদি সেটা ওভুলেশন নিঃসৃত না হয়, এ সময় যদি তারা কোনো শুক্রাণুর সাক্ষাৎ পায়, অর্থাৎ শুক্রাণুর সাথে তারা
মিলে নিষিক্ত হয়, তবেই আমাদের দ্বিতীয় মিওসিস বিভাজন সম্পন্ন হবে। আর এই দ্বিতীয় মিওসিস বিভাজনের ফলে আমরা এর থেকে একটি হ্যাপ্লয়েড, ওটিড এবং একটি পোলার বডি পাবো। পর্যায় শেষে আগের দুটি পোলার বডি সহ মোট 3টি পোলার বডি এবং আমরা একটি ওটিড পাবো। আমাদের সর্বশেষ পর্যায়টি হচ্ছে রূপান্তর পর্যায়। তো এ পর্যায়ে যে ওটিডটি আমরা পেয়েছি, সেই ওটিডটি ঈষৎ রূপান্তরিত হয়ে নিষেক উপযোগী ডিম্বাণুতে পরিণত হয়। আর যে সমস্ত পোলার বডিগুলো আমাদের তৈরি হয়েছে এরা ধ্বংস হয়ে যায়। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমাদেরকে গ্যামেটের উৎপত্তি বা গ্যামেট কিভাবে সৃষ্টি হয় এটা নিয়ে আলোচনা করলাম। আমরা আমাদের আলোচনায় পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট উভয় ধরনের গ্যামেটের কথাই রেখেছিলাম। এবার কিছু প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগতে পারে। তোমরা পরীক্ষায় প্রশ্নে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এভাবে 3টি বিভাগের প্রশ্ন পেয়ে থাকো। তার মধ্যে ক বিভাগের প্রশ্নগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলোর প্রতিটির মান 1। নমুনা হিসাবে তোমাদের ক বিভাগের এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে। আশা করি মনোযোগী শিক্ষার্থীরা তোমরা এখনই এটা খাতায় লিখে নেবে। তোমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে গ্যামেট কি? আমি প্রত্যেকটি প্রশ্ন দুবার করে পড়ব। গ্যামেট কি? দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে স্পারমাটোজেনেসিস কি? স্পারমাটোজেনেসিস কি? তৃতীয় প্রশ্নটি হচ্ছে গ্রাফিয়ান ফলিকল কি? গ্রাফিয়ান ফলিকল কি? চতুর্থ প্রশ্নটি হচ্ছে অ্যাক্রোজোম কি? অ্যাক্রোজোম কি? শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার খ বিভাগে যে প্রশ্নগুলো থাকে এমন কিছু প্রশ্ন নিয়ে এসেছি আজকের এই পাঠ থেকে। আমাদের এখানকার প্রথম প্রশ্ন হচ্ছে গ্যামেটোজেনেসিস বলিতে কি বুঝো? গ্যামেটোজেনেসিস বলিতে কি বুঝো? আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে স্পারমিওজেনেসিস বলিতে কি বুঝো? স্পারমিওজেনেসিস বলিতে কি বুঝো? এখানকার তৃতীয় এবং সর্বশেষ প্রশ্নটি হচ্ছে স্পারমাটোজেনেসিস ও ওজেনেসিস প্রক্রিয়ার মধ্যে পার্থক্য দেখাও। স্পারমাটোজেনেসিস ও ওজেনেসিস প্রক্রিয়ার মধ্যে পার্থক্য দেখাও। আশা করি তোমরা ক বিভাগ এবং খ বিভাগের প্রশ্নগুলো লিখতে পেরেছ। চলো আমরা এবার গ বিভাগ থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে এই পাঠ থেকে আমরা সেটা দেখি। শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নগুলো তোমরা লিখে নাও। প্রথম প্রশ্ন, স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া বর্ণনা করো। স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন, গ্যামেটোজেনেসিস প্রক্রিয়ার গুরুত্ব লিখো। গ্যামেটোজেনেসিস প্রক্রিয়ার গুরুত্ব লেখো। শিক্ষার্থীবৃন্দ, আমাদের বাড়ি যাওয়ার প্রায় সময় হয়ে এলো। তো বাড়ি গেলে শুধু চলবে না, বাড়িতে লেখাপড়া করতে হবে। তোমাদের এক্ষেত্রে একটি বিশ্লেষণমূলক প্রশ্ন দিচ্ছি, যে ধরনের প্রশ্নগুলো তোমাদের 10 নাম্বার মানে থাকে। আশা করি প্রশ্নটা এটাও তোমরা লিখে নেবে এবং কলেজ রেগুলার ক্লাস চালু হওয়ার আগ পর্যন্ত বাড়িতে পড়াশোনায় নিজেদেরকে নিয়োজিত রাখবে। শিক্ষার্থীবৃন্দ, প্রশ্নটা হচ্ছে শুক্রাণু ও ডিম্বাণু উভয়ই উৎপত্তির ক্ষেত্রে কতগুলি ধারাবাহিক পর্যায় অতিক্রম করলেও শুক্রাণুর তুলনায় উৎপন্ন ডিম্বাণুর সংখ্যা একেবারেই কম? বিশ্লেষণ করো। আবার বলছি, শুক্রাণু ও ডিম্বাণু উভয়ই উৎপত্তির ক্ষেত্রে কতগুলি ধারাবাহিক পর্যায় অতিক্রম করলেও শুক্রাণুর তুলনায় উৎপন্ন ডিম্বাণুর সংখ্যা
একেবারেই কম। বিশ্লেষণ করো। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার আস্তে আস্তে আমাদের পাঠ গোটাবো। আমি আশা করব তোমরা নিজেদেরকে পড়াশোনায় নিয়োজিত রাখবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় সব ধরনের মাদকদ্রব্য থেকে নিজেদেরকে দূরে রেখো এবং অন্যদেরও এই সর্বনাশা মাদক সম্পর্কে তোমরা তোমাদের নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে দূরে থাকার জন্য পরামর্শ দেবে। তো আজকের ক্লাস তাহলে এ পর্যন্তই। তোমাদের সবাইকে আমি আবারও শুভেচ্ছা জানিয়ে এবং তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।